দৌলতদিয়ায় 52 যাত্রী নিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে যাত্রীবাহী বাস। এই ঘটনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আটক হয়েছে। এই কাটা দিয়ে কাটা তোলা, মানে বুঝতে পারতেছেন, কাটা দিয়ে কাটা তোলা, কাটা দিয়ে কাটা তোলা নীতি হচ্ছে আওয়ামী লীগকে দিয়ে আওয়ামী লীগকে খেয়ে ফেলতে হবে। এইটা কেমনে সম্ভব হইলো দেখেন। আপনি ২৬শে মার্চ ৫৫তম বছরে, অতএব আল্লাহ চাইলে কি পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। এক চোখ জুড়ানো দৃশ্য, অসাধারণ পর এক বিরল কাণ্ড ঘটাচ্ছে বিএনপি সরকার, যাতে জামাত শিবিরে খুশির বন্যা। তারেক রহমান ক্ষমতায় এসে কিছু প্রশংসনীয় কাজ করছেন, যেটা দুঃসাহসী কাজ। এটা করা অত্যন্ত কঠিন ছিল। ইউনুসকে এই কাজ স্টার্ট করতে ব্যাক পেতে হয়েছে। করবেন, এটাই স্বাধীনতা। আপনি প্রজা, আপনি ওদের গোলামি খাটবেন। ওদের একজন মারা যাবে, ওদের পরিবারের রাষ্ট্রীয় শোক হবে। আপনি 25 জন না 25,000 মারা গেলেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে না। এটার নামই স্বাধীনতা। এই বাংলাদেশ যেদিন আক্রান্ত হবে সেদিন সবার আগে পাকিস্তানি ভাইয়েরা এসে আপনার পাশে দাঁড়াবে। এটা গ্যারান্টি দিলাম। আমি জীবিত থাকি অথবা মৃত থাকি, একটা কথা বললাম, সংবিধান অনুযায়ী আপনারা হাসিনার পা চাটা কুত্তা ছুপুরে এখনো রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত রাইখা এখনো মাননীয় করতেছেন। সেই সংবিধান অনুযায়ী তো মুজিবের ছবি আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় সহ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে ঝোলানো থাকা উচিত। তাহলে কিছু মানতেছেন না, এরকম ভণ্ডামি কেন করতেছেন? নাকি হোগায় তেল বাইরে গেছে? হ্যাঁ, দৌলতদিয়া বাস দুর্ঘটনার দায়ে হাতে নাতে ধরা পড়েছে এই রবিউল আলম রবি। এই যে বর্তমানে সড়ক ও সেতুমন্ত্রী রবিউল আলম, তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা গেস করে ফেলেছেন। সেই সাথে বর্তমানে প্রেক্ষাপটে আলোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওটি। বিশেষ করে আজকে এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। সেই সাথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন, সেই সাথে জামাত ইসলামকে পছন্দ করেন, আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করেন। বেশি কথা বাড়াবো না, কাঙ্ক্ষিত মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সেই যারা পিনাকি ভট্টাচার্যের ভয়ঙ্কর তথ্যগুলো দেখতে পারবেন। চলুন তাই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইকভাবে এরপর এক আস্তে করে ফেরি দিয়ে নেমে পানিতে পড়ে গেল। 40-50 জন যাত্রী নিয়ে, সেখানে আমি ভিডিও করার আগ পর্যন্ত যতটুকু জানতে পারলাম 25 জনের লাশ অলরেডি উদ্ধার করা হয়েছে। আরও কতজন মারা যাবে ঠিক নেই। আপনার এই মরার স্বাধীনতা তৈরি হয়েছে 1971 সালের যুদ্ধ মধ্য দিয়ে। আপনি মরবেন, এটাই স্বাধীনতা। আপনি প্রজা, আপনি ওদের গোলামি খাটবেন। ওদের একজন মারা যাবে, ওদের পরিবারের রাষ্ট্রীয় শোক হবে। আপনি 25 জন না 25,000 মারা গেলেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে না। এটার নামই স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যে বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে নাই, যুদ্ধ করেও নাই, এটাও বাস্তব কথা। এখন আপনি ওদেরকে বলবেন, ধরেন স্বাধীনতা, এই যে এটা নিয়ে যে বিশাল আকারে সবচেয়ে বেশি করে আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, তোর আব্বা বলেছিল তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল। 1971 সালে 27 তারিখ হরতাল হওয়ার কথা ছিল। তাজউদ্দিনের মেয়ের লেখা বই, ভাই আপনি আমার বিশ্বাস করার দরকার নাই, আপনারাও আমি বিশ্বাস করব না। সো আমরা 71-এর ওগুলো নিয়েই, যারা ওই সময়ের মানুষ তাদের কথা যা বলেছে তাদেরকে নিয়েই শুনবো। এই শেখ মুজিব সেদিন ইস্ত্রি করে, পাঞ্জাবি ইস্ত্রি করে, সুটকেস গুছায় তারপরে পাকিস্তানিদের সাথে চলে গিয়েছিল। এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ মুজিবকে বানানো হয়েছে জাতির পিতা, আর জিয়াউর রহমানকে বানানো হয়েছে স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, এটা সত্যি কথা, কিন্তু এইটারও আবার আওয়ামী লীগ মিথ্যা বানিয়েছে। অতএব এই ইতিহাসের কোনোটাই সত্যি না। সত্যি যে ইতিহাস, সেটা যদি নাকি করতে চাইতো তাহলে 55 বছরে করা সম্ভব ছিল। প্রতি বছর একটা মন্ত্রণালয় করা হয়, বালযুদ্ধ মন্ত্রণালয়। এই বালযুদ্ধ মন্ত্রণালয়টাকে আপনার একজন মন্ত্রী দেয়, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সচিব দিয়া বিশাল একটা অফিস নিয়ে সচিবালয় তারা দখল করে আছে। সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 55 বছরে আজ পর্যন্ত আমাদেরকে বলতে পারে নাই কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা, কারা আসল মুক্তিযোদ্ধা, কারা আসল রাজাকার, কিচ্ছু না। এটা একটা ব্যবসা। এই ব্যবসা করে বিএনপি আসলে বিএনপি খায়, আওয়ামী লীগ আসলে সবচাইতে ব্যবসা করে খায়। এই ব্যবসা করার জন্যই এই মুক্তিযোদ্ধাটাকে আমাদের সামনে এইভাবে দাঁড় করে রাখা হয়েছে। আর পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা সারা জীবন যেন খুব খারাপ থাকে, এই জন্য গাজাখুরি এক গল্প, 2 লাখ আপনার এই মহিলাদেরকে করা হয়েছে, রেপ করা হয়েছে। ওরে বাবা রে বাবা, পাকিস্তানিরা তোমাদেরকে চোদে না, সরি লাগে না তোমাদেরকে। তো ওইখানে আরেক হলো কি 30 লাখ মানুষকে হত্যা করেছে। এই 2 বাল দিয়া মানুষের বিশাল আকারে একটা মধ্যে ফেলে রেখেছে। এটার কারণ কি? এটার কারণ হলো বাংলাদেশ যেন সারা জীবন ইন্ডিয়ার পায়ের তলে থাকে, কোনোদিন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক না হয়, ইন্ডিয়ার ওই পাশে যেন না যাইতে পারে কোনোদিন। যাই করবে, আপনার পররাষ্ট্রনীতি, আপনার অর্থনীতি, আপনার সংস্কৃতি যা আছে সব কিছু কন্ট্রোল করবে ইন্ডিয়া। এই জন্যই আমাদেরকে এইভাবে ধরে রাখা আছে। ভাই 1947 সালে 2 পাকিস্তানের 1000 মাইল দূরে যখন ভাগ করে দিয়ে গেছে না ব্রিটিশরা ওই সময় 2 পাকিস্তানের আলাদা করে দিয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে 2টা দেশ এরকম ভৌগোলিক মধ্যে না থেকে আলাদা থেকে কোথাও আছে। পৃথিবীতে কোনো দেশ, কোনো জায়গায় আছে আপনি বলেন আলাদা একসাথে? কেউ নাই।
তো বাংলাদেশ আর পাকিস্তান কেমনে থাকবে? টুডে টুমোরো তারা আলাদা হইতই, এটা একদম বাস্তবতা। এর বাইরে আমরা কখনোই যাইতে পারতাম না। এক সময় বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে 1968 সালে, যখন শেখ মুজিব জায়া রয়ের সাথে আগরতলায় গিয়ে বৈঠক করেছে। পাকিস্তানিরা দয়া করে ওরে মাফ করে দিয়ে, তো ওই সময় ঝুলাই দেওয়া দরকার ছিল, ওরে মাফ করে দিয়ে তারপরেও চেয়েছে একসাথে থাকতে। তারপরেও কন্টিনিউয়াসলি এই পাকিস্তানিদের সাথে যুদ্ধ, পাকিস্তানিদের লোকজনকে মারা, পাকিস্তানি মহিলাদেরকে রেপ করা। শেখ মুজিবের বেটা ইতিহাস পড়তে হইলে, মানে নিয়ে তর্ক করতে হইলে, কারোর সাথে তর্ক করবি কোনো বিষয় নিয়ে ন্যূনতম জানবি তো। আমার যদি আমার মেডিকেল টার্ম নিয়ে কথা বলতে পারি, আমি টার্মের কোনো কিছুই জানি না। এখন তুই যদি ইতিহাস নিয়ে কথা বলতে চাস, মিনিমাম তোর আব্বা যে বই লিখে গিয়েছে, তোরা দাবি করিস, এটার নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। তোর বাপের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে দেখবি এই আদমজি জুট মিলের যে মাঠ, এই কলোনির মাঠের এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে শেখ মুজিব বলছে কমপক্ষে 500 পাকিস্তানিদের লাশ এখানে হয়ে আছে, কমপক্ষে 500 এই পানির মধ্যে ভেসে আছে। এইভাবে পাকিস্তানিদের সাথে তিলে 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 বাংলাদেশিদের করা হয়েছে। পাকিস্তানিরা আমাদের কিচ্ছু দেয় নাই, পাকিস্তানিরা আমাদেরকে সব জায়গায় শোষণ করে রেখেছে, পাকিস্তানিদের সাথে পাকিস্তানিরা আমাদেরকে দিয়ে কাজ করে সব নিয়ে গিয়েছে, এখানে কিচ্ছু করে নাই। বেটা পাকিস্তান গিয়েছে আজকে 55 বছর। এই 55 বছরে পাকিস্তান আদমজি জুট মিল দিয়ে গিয়েছে, আদমজি জুট মিল বন্ধ হয়েছে। নিউজ প্রিন্ট কাগজ মিল দিয়ে গিয়েছে, নিউজ প্রিন্ট কাগজ মিল বন্ধ হয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ফ্যাকাল্টিগুলো, ডিপার্টমেন্টগুলো পাকিস্তান করে দিয়ে গিয়েছে, বেশিরভাগ বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকিস্তানের করা, রংপুর মেডিকেল এবং রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল পাকিস্তানের করা, ময়মনসিংহ মেডিকেল পাকিস্তানের করা, চিটাং মেডিকেল পাকিস্তানের করা, এই যে কমলাপুরটা পাকিস্তানের করা, এই যে সংসদ ভবনটা পাকিস্তানের করা। স্বাধীনতার অর্জনের মাত্র 2 বছর আগেও যখন খুব তিক্ত সম্পর্ক, তখনও পাকিস্তানিরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা করে গিয়েছে 1969 সালে। গুগলে সার্চ দিয়ে দেখ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয় দিয়ে সার্চ দিয়ে দেখবি যে 23 বছরের বঞ্চনা গাঞ্ছনার ইতিহাস এগুলি শোনায়, এই বালের কথা। এই পাকিস্তানিরা এই 23 বছরে এই জিনিসগুলো করে দিয়ে গিয়েছে। যদি না হইতো, বালটাও হইতো না। 1974 সালে খালি এই চারুকলাটা হয়েছে, এর বাইরে আজ পর্যন্ত না হয়েছে কোনো নতুন বিশ্ববিদ্যালয়, না হয়েছে ফ্যাকাল্টি। এইটার নামই বাংলাদেশের স্বাধীনতা। এই বালের গান শোনায় ভাই আপনি বলবেন যে হ্যাঁ ওরা আমাদের শোষণ করার জন্য এখানে, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে করেছে পাকিস্তানের লোক এসে পড়ার জন্য, তোর লোকেরা শিক্ষিত করার জন্য এগুলো বানিয়েছে, তারা করেছে এগুলো। এই যে পিজি হাসপাতালটা, এই পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল লেখ, ওইখানে দেখবি যে পাকিস্তানি ডাক্তারদের কি অবদান, কি করে গিয়েছে তারা এই হসপিটাল। এটা তো 500 বেডের ছিল একসময়, পরে 1800 বেড। এগুলো কারা করেছে? এই পিজি হাসপাতালের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কারা করেছে? পাকিস্তানিরা করেছে। আজকে তাদের সাথে আমাদের বিশাল খারাপ সম্পর্ক। ভাই কোনো সমস্যা নেই, আমি এগুলো বলার মানে এটা না যে আমরা আবার পাকিস্তানিদের সাথে আলাদা হইতে, বা আলাদা হওয়ার দরকার নাই। আমেরিকার সাথে জাপানের আজকে মধুর সম্পর্ক, দক্ষিণ কোরিয়ার মধুর সম্পর্ক, ভিয়েতনামের মধুর সম্পর্ক। ভাই তাদের সাথে যুদ্ধ হয় নাই। আজকে আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, একসময় এরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে ওদের কাছ থেকে। আমেরিকায় আফগানিস্তানকে সাহায্য করেছে। এটাই কৌশল। যার যখন যাকে দরকার হবে, এই ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল না, তারা আজকে রাশিয়ার কাছ থেকে সব সুযোগ সুবিধা নিচ্ছে না। আমাদের এই সুযোগ সুবিধা যেন আমরা নিতে না পারি, ভারতকে যাতে আমরা ওভারটেক করে কোথাও যাইতে না পারি, এই জন্য এই ধরনের এই গাঁজাখুরি গল্প সব জিয়ে রাখা হয়েছে, যেন পাকিস্তানিদের সাথে আমরা কোনোভাবে কোনো সুযোগ সুবিধা, কোনো চুক্তি, কোনো কিছু করতে না পারি। ভাই পাকিস্তান আলাদা, আমরা আলাদা। আমি আমার কাজে পাকিস্তানকে কাজে লাগাবো, পাকিস্তান পাকিস্তানের কাজে আমাকে কাজে লাগাবে। এইভাবেই চলতে হবে। একের পর এক বিরল কাণ্ড ঘটাচ্ছে বিএনপি সরকার, যাতে জামাত শিবিরে খুশির বন্যা। এখনো বিএনপি জামাতের পথ এক, বিএনপি জামাতের স্বার্থ এক অভিন্ন। দর্শক, তারেক রহমান ক্ষমতা এসে কিছু প্রশংসনীয় কাজ করছেন, যেটা দুঃসাহসী কাজ। এটা করা অত্যন্ত কঠিন ছিল। ইউনুসকে এই কাজ স্টার্ট করতে ব্যাক পেতে হয়েছে। দেখো নীরবে নিবৃত্তি করছেন, কারো কিছু বলার নেই, সবাই চুপচাপ দেখছে, চারিদিকে কোনো কলাম নেই, কান্নাকাটি নেই। দর্শক, সাবেক শীর্ষ সেনা কর্মকর্তাদের একের পর এক গ্রেপ্তার করছে, এবং বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা, তাদেরকে গ্রেপ্তার করছে বিএনপি সরকার, জেলে নিচ্ছে, এবং তাদের জীবন এখানেই শেষ, এবং তারা জীবন আর জেল থেকে বের হতে পারবে না, এবং জেলের মধ্যে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। কারণ এই গ্রেপ্তার, এটা একটা পার্সপেক্টিভ হচ্ছে এটা প্রতিশোধ। কারণ সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক, সাবেক জিওসি, আরো অনেক এরকম ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা যারা সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্যতা রাখতেন, এই টাইপের সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করছে একের পর এক। আপনি জানেন যে জেনারেল মাসুদকে গ্রেপ্তার করেছে, তার 24 বা 48 ঘন্টার মধ্যেই, 48 ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই লোকগুলো ভেবেছিলেন যে তাদের জীবনে আর কোনো কাল বয়ে আসবে না, তারা বেঁচে গেছেন, যার ফলে তারা কিন্তু দেশ ছাড়েন নাই। আর যদি তারা মনে করতেন যে না, তাদের কপালে বিপদ আছে, তাহলে তারা দেশ ছাড়তেন। দেখেন, পাপ বাপেরও ছাড়ে না। সেই 2007 সালের কথা, 19 বছর আগের হিসাব। সে 111-এর মাস্টার মাইন্ড, অথবা যারা এই অপকর্মগুলো করেছেন, নির্যাতন করেছেন, কত নির্যাতন। তারেক রহমানের, মানে এই যে গ্রেপ্তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদিক থেকে প্রতিশোধ,
যে তারেক রহমানের কোমরের হাড় যারা ভেঙে দিয়েছিলেন একে একে তাদেরকে ধরা হচ্ছে। সেই 2007 সালের ঘটনা, 19 বছর আগের ঘটনা। তারা ভেবেছিলেন যে কত বছর হয়ে গেছে, কত জল গড়ালো, তারা জীবনের শেষের দিকে এসেছেন। না, এখন এসে তাদেরকে সেই সময়ের প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে, গ্রেপ্তার হতে হচ্ছে। এখন এই যে জেনারেল মাসুদ, শেখ মামুন খালেদ, এদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে, এটা করছে বিএনপি প্রতিশোধ, এবং এটা বিএনপির দায়িত্ব। আর জামাত খুশি এই কারণে যে এই লোকগুলো, এই মামুন খালেদ এবং আরো নানান গুম খুনের মাস্টার মাইন্ড ছিলেন এই মামুন খালেদ এবং এই সেই মাসুদ, এরা জামাতের উপর যে ভয়ানক নির্যাতন, জামাতকে 2 সিট দেওয়া, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া এবং জামাতের লোকজনকে গুম খুন, আরো ভয়ানক নির্যাতন, এগুলোর সবকিছু ডিজাইন কিন্তু এই জেনারেল মাসুদ, এই মামুন খালেদরা করেছেন। ডিজিএফ এর সাবেক মহাপরিচালককে আটক করা, ইটস ভেরি টাফ। তাজুল ইসলামরা কোর্টের অর্ডার নিয়ে আটক করেছিলেন, এটা অনেক কঠিন ছিল। তাও কি আটক, এটা সেনাবাহিনীর বিভাগীয় আটক। আর এখন এই সাবেক অফিসারদের, যদিও রানিং অফিসারদের ক্ষেত্রে এটা করা হয়েছিল, সাবেক অফিসারদের একদম পুলিশ যে ধরে আনে, সেনাবাহিনী কিচ্ছু করতে পারে না, চুপচাপ বসে আছে, সবাই সোজা হয়ে গেছে। এই দিকগুলোতে আমরা তারেক রহমান সরকারকে কোঅপারেট করবো এবং অ্যাপ্রিসিয়েট করবো। আপনারা মেটিকুলাস ডিজাইনের নাম শুনেন নাই, যে মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগকে ফেলে দেওয়া হয়েছে, এটা শুনছেন? মেটিকুলাস ডিজাইনটা কি ছিল আমি খাঁটি বাংলা ভাষায় এক্সপ্লেন করি, আপনি বুঝতে পারবেন। মেটিকুলাস ডিজাইনের হচ্ছে বাংলা নাম হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা, মানে বুঝতে পারতেছেন, কাটা দিয়ে কাটা তোলা। এটা অনেকেই বলে, যেহেতু শেখ হাসিনা তিনি নিজেই বলছে যে আমাকে ফেলে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্র দায়ী, তাহলে এই মেটিকুলাস ডিজাইন যুক্তরাষ্ট্র তৈরি করেছে। তাহলে কাটা দিয়ে কাটা তোলা নীতিটা কি আমি একটু বলি, বুঝতে পারবেন। কাটা দিয়ে কাটা তোলা নীতি হচ্ছে আওয়ামী লীগকে দিয়ে আওয়ামী লীগকে খেয়ে ফেলতে হবে। এইটা কেমনে সম্ভব হলো দেখেন, শেখ হাসিনা সরকার 17 বছর কিন্তু রাজত্ব করছে, তাকে ফেলে দেওয়া কোনো মতেই সম্ভব হয় নাই। জাস্ট এই মেটিকুলাস ডিজাইনটা যখন অ্যাপ্লাই করতেছে, এটা কাজে লেগে গেছে। কেমনে? আওয়ামী লীগের যে শক্তি, মানে 17 বছর ধরে তারা যে শক্তি অর্জন করেছে, আওয়ামী লীগকে বলা যেতে পারে যে বাংলাদেশের সবচেয়ে সুপ্রিম পলিটিক্যাল পার্টি, মানে ক্ষমতার দিক থেকে। এটা আপনি ফেলাইতে পারবেন না। এদের এমন কোনো জায়গা নেই যে জায়গাতে তারা লোক সেট আপ করে নাই। তাহলে ফেলতে হবে কিভাবে? যে কোনো রাজনৈতিক দলকে যদি আপনার ফেলতে হয়, জাস্ট একটা পলিসি অ্যাপ্লাই করতে হবে, আর ওই পলিসির নাম হচ্ছে ওই দলের যারা তৃণমূল, এই শক্তিটাকে নরমালাইজ করে দিতে হবে, মানে দুর্বল করে ফেলতে হবে, ইমোশনে আঘাত করতে হবে। তাহলে দেখবেন যে ওই শক্তি মাঠে নামবে না। আর ওই শক্তি যদি আপনাকে পাল্টা অ্যাটাক করে, আপনি ওই গভর্নমেন্টকে বা ওই দলকে আপনি ফেলতে পারবেন না। তাহলে এই মেটিকুলাস ডিজাইন কেমনে হলো? কোটা। এই কোটার সাথে দেখেন কিভাবে তৃণমূল জড়িত। কোটা আন্দোলন যখন শুরু হলো, এই দেখেন আরেকটা বিষয় বলি, কোটার জন্য বিভিন্ন মানুষ ক্রেডিট নাই। হ্যাঁ, একটা দল বলে এটা আমাদের দাবি, আমরা করেছি, আর একটা দল বলে আমরা মাস্টার মাইন্ড, আর একটা দল বলে না না আমাদের নেতা মাস্টার মাইন্ড। আরে ভাই, মাস্টার মাইন্ড সবাই, এদেশের জনগণ মাস্টার মাইন্ড। আবার আওয়ামী লীগকেও আপনি বাদ দিয়েন না, তারা মাস্টার মাইন্ডে সহযোগী ছিল। এটা বিশ্বাস করলে আমি প্রমাণ করে দিচ্ছি। কোটা আন্দোলন নিয়ে যখন আন্দোলন শুরু হয় না, এই ছাত্রদেরকে দমানোর জন্য যারা মাঠে আসছিল, এরা হচ্ছে পদধারী নেতা, মানে যারা সরকার থেকে সুবিধা নিয়ে মানে ব্যাপক অবস্থা করে ফেলেছে, এরা কিন্তু মাঠে নামছিল। ওই যে অস্ত্র নিয়ে, রামদা চাপাতে নিয়ে। তৃণমূল কিন্তু এইভাবে নামে নাই, তৃণমূল ছিল ইনঅ্যাক্টিভ। এই মেটিকুলাস ডিজাইনের অর্থই হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা। তৃণমূল কেন নামে নাই জানেন? কারণ ওদের মাথায় কিন্তু একটা বিষয় চিন্তা এসছে কি, সেটা হচ্ছে এই যে কোটা, মানে 55% মুক্তিযোদ্ধার কোটা, আর বাকিটা হচ্ছে আপনার অন্য কোটা। ওরা চিন্তা করতেছে যে কোটা যদি এত থাকে, আমারও তো সন্তান আছে। আওয়ামী লীগের একজন নেতা, একজন কর্মী, সেও কিন্তু চিন্তা করছে, এবং শেখ হাসিনার এই নীতিটাকে তারা পছন্দ করে নাই, ডিসলাইক করছে। আওয়ামী লীগের একজন নেতা মাঠে নামার আগে চিন্তা করছে যে আমারও তো সন্তান আছে, আমি না হয় এখন নেতাগিরি করতেছি, আমার সন্তানটাকে সবচাইতে ভালো শিক্ষা দিলাম, অথচ আমার সন্তানটাও কিন্তু কোটার কাছে হেরে গিয়ে ভালো চাকরি পাবে না। ওই তৃণমূলের একজন আওয়ামী লীগ করা, যিনি কৃষি ক্ষেত্রে কাজ করে, সেও চিন্তা করেছে আমি এত কষ্ট করে আমার সন্তানকে বড় করতেছি, এই কোটার জন্য আমার সন্তান চাকরি পাবে না। এই নীতিকে আমি সমর্থন করি না। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, যারা আওয়ামী লীগ করে, মানে খাঁটি আওয়ামী লীগ, তারাও চিন্তা করছে যে এত কষ্ট করে আমি আমার সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছি, মেধা আছে, যোগ্যতা আছে, সব আছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গিয়ে আমার সন্তানকে টপকে দিয়েছে আরেকজন। কিসের কারণে? কোটার কারণে। এই যে ছাত্ররা কোটা বাতিলের যে আন্দোলন করতেছে, আওয়ামী লীগের যারা তৃণমূল, এদের 80% সমর্থন ছিল। আমি এই ফুটেজে ছবি দেখেছি, দেখেন একদম খাঁটি আওয়ামী লীগ, মানে ছাত্রলীগ করতো, তাকে অবশ্যই পিটিয়ে মেরে ফেলা হয়েছে। শেখ হাসিনার অরিজিনাল সৈনিক ছিল, সেও কিন্তু মাঠে নেমে এসেছে। সুতরাং এই মেটিকুলাস ডিজাইনটা এমন ছিল যে সরাসরি আওয়ামী লীগের যারা তৃণমূল, তাদের হৃদয়ে গিয়ে আঘাত করেছে এই ডিজাইনটা। তারা কিন্তু মাঠে নামে নাই। আপনি বিশ্বাস করেন, অন্য যত আন্দোলন হয়েছে পারছেন, এই যে 2014 সালে যে নির্বাচন হইলো, ঠেকাইতে পারেন না। 18-তে হয়েছে, ঠেকাইতে পারেন না। 24-এ হয়েছে, ঠেকাইতে পারেন না।
তাহলে এই 24 জুলাই থেকে যেটা হলো এইটা ঠেকানো গেল না কেন? কারণ ওই তৃণমূল, আওয়ামী লীগের যে তৃণমূল, ওরা কাজ করে নাই, অ্যাক্টিভলি ওরা কাজ করে নাই। কারণ ওরা যদি অ্যাক্টিভলি মাঠে নামতো, বিশ্বাস করেন এই আন্দোলন কিন্তু সফল হইতো না। আর এটাকেই বলা হয় মেটিকুলাস ডিজাইন, কাটা দিয়ে কাটা তোলা। সবাই মানে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই নিজের জায়গা থেকে যখন একজন নিজের বাবা হিসাবে চিন্তা করছে না যে আমি একজন বাবা, আমার সন্তানকে আমি পড়াশোনা করাচ্ছি, সর্বোচ্চ শিক্ষিত করতেছি, কিন্তু আমার সন্তান কোটার কাছে হেরে যাবে, এই চিন্তাটা আওয়ামী লীগের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তো সুতরাং এই আন্দোলনের ক্ষেত্রে আপনি জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, এটা কারো একক না, এটা সবার। ইভেন এটাতে সরাসরি অংশগ্রহণ করে দেখেছেন কি ভয়ঙ্কর অবস্থা, জিন্দগিতে দেখেছেন এই অবস্থা হয়েছে বাংলাদেশে কখনো দেখেন নাই। বাঙ্গুল্যান্ডের তেল মন্ত্রী টুকু ভাই কইছে কোন গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়েছে? কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? টেনশন তো করলে আমরা তো বসে কাজ করতেছি আমরা। আরেকটা জিনিস দেখেন, এইটা স্যার ছবিটা দেখান, পিছেরটা আগে দেখানো লাগবে না। না, যা ভাবছেন তা না, উনি ইন্ডিয়ার কোন মন্ত্রী না, বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। তবে কৃতজ্ঞতা বলে একটা ব্যাপার আছে না, এই আর কি। উনি কয়েকদিন আগে ইনকিলাব জিন্দাবাদ, আজাদি এই সমস্ত শব্দ নিয়ে ঘোরতর বিতৃষ্ণার কথা জানাইছিলেন তিনি। উনি এখন নিজের মন্ত্রণালয়ের অফিসে একদম মাথার উপরে ইন্ডিয়া নিয়ে বসে আছেন, দেখিসাও একদম পেয়ারে ইন্ডিয়া। এখন টুকু ভাই কবি পিনাকি তুমি আমার পিছিয়ে এঙ্কাই করে লাগলে, টুকু ভাই এটা রাজনীতি। টুকু ভাই এইখানে আমাদের ব্যক্তিগত কিছু নাই। আপনার রাজনীতি আমার বিরুদ্ধে মানে আপনি আমার পলিটিক্যাল অপোনেন্ট, কোনো খাতির নাই। আপনিও আমার খাতির করেন না রাজনীতি কিছুতে, কোনো অসুবিধা নাই। আল্লাহর কি কাম, এরপরে দেখা গেলো তেলের অভাবে বন্ধ হয়ে গেছে পুলিশের গাড়ি, পুলিশ ঠেলিচ্ছে ঠেলিচ্ছে ঠেলিচ্ছে। দেখেছেন বিয়ে করতে যাইতেছে, দেখেন ঠেলিচ্ছে গাড়ি, দেখেন। রাজবাড়ির পাংশায় বিয়ে করতে এসে বিপাকে পড়লেন বর। আমি বিয়ে করতে যাচ্ছি, তেল নেই, এখন তেলের জন্য ওয়েট করতেছি, যে জায়গায় তেল দেবে, তারপরে জায়গাতে আমরা যাবো। তেল দেওয়ার পরে তেল নাহলেই আমরা বিয়ে করতে পারতেছি না। বিয়ে করতে গিয়ে পুরো এনার্জি গাড়ি খেলতে যদি শেষ দিয়ে ফেলে তাহলে তো মহা বিপদ, তাই না? আর সমঝোতা উজির করছে কোন পাম্পে গিয়ে তেল পেতেছে না, আমার কন আমি ব্যবস্থা করবো। তেল পাচ্ছে না, আমাকে বলেন কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন তেল দেওয়ার দায়িত্ব আমার পাচ্ছেন। হ্যাঁ ঠিকই কইছে, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দিকে মনে হয় বেশি তেল জমিছে, তাই ওর আগুন দিলে শুয়ে শুয়ে পড়বি তেল। হ্যাঁ বুঝি চাও, মির্জা ফখরুল আবার দুঃখ কইয়া কইছে যে বিএনপি যখনই ক্ষমতা আসে তখনই একটা করে ঝামেলা আসে। দেখেন বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম বেড়ে গিয়ে তো বড় রকম সমস্যা তৈরি হয়েছে। এরা রাষ্ট্র চালিতে এসছে নাকি শুকু খেতে এসছে? ইলেকশন করে দেওয়ানা হয়ে গেছিল, তারপরে ইন্ডিয়ার আমেরিকার আশীর্বাদ নিয়ে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতাতে এসেছে। এখন কান্দ কেন বাবা? কাইন্দা সারা জীবন যাবে। এক মাসে তো বেড়াছাড়া করে ফেলিছেন মির্জা সাহেব, আরো হবে বেড়াছাড়া। কয়ে রাখলাম, লিখে রাখেন, ঝামেলা ছাড়া কোনো রাষ্ট্র আছে, দুনিয়ার কোনো সরকার আছে বা ছিল যার এক বা একাধিক ঝামেলা সামলাইতে হয় নাই? সেই জন্যই তো রাষ্ট্রে আসে, ক্ষমতায় আসে। হাসিনারে কোভিড আর তারপরে ইউক্রেনের যুদ্ধ মোকাবেলা করতে হয় নাই? এদের রাষ্ট্র চালানোর কোনো ইচ্ছা নাই, আসছিল ক্ষমতা উপভোগ করতে, সেটা উপভোগ করতে পারছে না, তাই তার মহা আফসোস। এর মধ্যে খবর হয়েছে জ্বালানি আমদানিতে অতিরিক্ত খরচ হবে প্রায় $5 বিলিয়ন। হাতে একেবারে হারিকেন বিএনপি রেজিমেন্ট, যাও আরো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা যাও, ওই পাপের প্রাশ্চিত্য করাই নেবে খোদা তালা। এইভাবে কয়ে দিলাম, এরা বুঝেই না সংকট কেন, আর এরাও বুঝে না কেন এই সংকটটা কাটানো যাবে। তাহলে এই সংকটটা হলো কেন, এটা আমাদের বোঝা লাগবে, তাই না? তাছাড়া ধূর পাঠাবি আমাদেরকে। আসেন আমরা দেখি সংকট কেন হইল। কারণ বাংলা লুথার কিং এর প্ল্যান আছে। মনে রাখবেন, we have a plan, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এই প্ল্যানই এই দুর্ভোগের কারণ। আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে, দাদা আপনি বিএনপিকে দেখতে পারেন না তাই ইনকা করে করছেন। দেখতে পারি না কথা সত্য, কিন্তু আমি যে বিএনপির সমালোচনাগুলো করি সেগুলো তো হুদাই করি না। আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই জনদুর্ভোগের সবচেয়ে বড় কারণ বাংলা লুথার কিং এর প্ল্যান, বাংলা লুথার কিং নিজে। এখন তারেক রহমানের চাকর বাকররা এসে কইতে পারে এটা কি শুধু বাংলাদেশে হইতেছে, ফ্রান্সে হইতেছে না? ভাব কেন মন ওরা সকাল বিকাল আইফেল টাওয়ারের নিচে বসে নাস্তা করে? জি না, ফ্রান্সে বাংলা লুথার কিং আর বাংলা লুথার কিং এর উজির বাহিনীর মতো ফার্স্ট ক্লাস গেজেটেড ভালসুন মন্ত্রী নাই, তাই ফ্রান্সে এই ঘটনা ঘটে নাই। আসেন দেখে নি কোন কোন রাষ্ট্রে এই তেল নিয়ে সমস্যা হইতেছে আর কেন হইতেছে। যে যে দেশে ক্রাইসিস হইতেছে সেই দেশগুলোতে বাংলাদেশের মতো একই কারণে ক্রাইসিস হইতেছে। মানে বাংলাদেশ যে কারণে ক্রাইসিস, সেই একই কারণে ক্রাইসিস। প্রথমে শ্রীলঙ্কা, সেখানে সরকার রেশনিং করছে তেলের, তারপর আরো কড়াকড়ি করছে, এমনকি গাড়ির নাম্বার প্লেটের জোর বেজোর সংখ্যার ভিত্তিতে ফুয়েল দেওয়ার নিয়মও করছে। এই জন্যই লাইন বেরিয়েছে, হাহাকার হয়েছে, বাংলাদেশের মতো পলিসি। তারপরে স্কুল বিশ্ববিদ্যালয় সরকারি অফিস বন্ধ রাখার মতো পদক্ষেপ নিছে ফুয়েল বাঁচাতে, তেল বাঁচাতে। যদিও আমাদের মতো লাইন না, ছবি দেখেন রয়টার্সের ছবিতে, বুঝেছেন, কিন্তু পলিসি এক।
এরপর কেনিয়াতে সমস্যা হচ্ছে, তবে রয়টার্স কইছে মাত্র 20% আউটলেট এটা সমস্যা হয়েছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট রিটেলার এরা সংকটের কথা বলছে, শর্টেজের কথা বলছে, আর দাম নিয়ন্ত্রণে রাখার কারণে পাম্প লেভেলে চাপ বাড়ছে, মানে বাংলাদেশের মতো এখানে পলিসি, বুঝেছাও। এরপরে কম্বোডিয়া, এইখানে পাম্প বন্ধ হয়েছে। 18 মার্চে রয়টারের রিপোর্ট অনুসারে একসময় এদের প্রায় 1/3 পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছিল। পরে সিঙ্গাপুর আর মালয়েশিয়া থেকে সাপ্লাই আনায় সেটা কমানো হয়েছে। দেখেছো দেশগুলো, দেখো দেশগুলো সব মার্কা মারা একেবারে। তাহলে বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, কেনিয়া এই দেশগুলোর মতোই তাহলে একটা বাংলাদেশ। অস্ট্রেলিয়াতে শর্টেজের পকেট দেখা গেছে, বিশেষ করে নিউ সাউথ ওয়েলসে 24 মার্চের রিপোর্টে বলা হয়েছে যে 51টা সার্ভিস স্টেশন পুরোপুরি ফুয়েল শূন্য হয়ে গেছে। 51 মাত্র। আরো বহু স্টেশন ডিজেল ছাড়া চলতেছে, মানে অন্য ফুয়েল আছে কিন্তু ডিজেল নাই। মাত্র 51টা পেট্রোল স্টেশন, আমাদের মতো সারা দেশ না। তবে একই সময় ফেডারেল সরকার বলছে যে ন্যাশনাল সাপ্লাই এটা স্টেবল আছে, অর্থাৎ ওইখানে ব্যাপারটা এখনো বাংলাদেশ স্টাইল এর মধ্যে সারা দেশব্যাপী এরকম প্যানিক তৈরি হয়ে যায়নি, বরং এটাকে বলা যেতে পারে আঞ্চলিক সমস্যা আর কি, রিজনাল ডিসরাপশন বলা যেতে পারে। ভারতের গুজরাটে লম্বা লাইন দেখা গেছে, সেটা মূলত গুজবের কারণে প্যানিক হয়েছে, সেজন্য কিনতে গেছে তেল, এই জন্য হয়েছে। কয়েক ঘন্টার কি হয়েছে, কিন্তু সরকার এবং তেলের কোম্পানিগুলো বলছে সাপ্লাই নর্মাল ছিল। তার মানে শ্রীলঙ্কা, কেনিয়া, কম্বোডিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশ, এমনকি ভারতের কিছু শহরে তেলের জন্য লাইন দেখা গেছে এবং সাপ্লাইয়ের কিছু ডিসরাপশন হয়েছে। কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কার ক্ষেত্রে আজ তেলের জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়ায় আছে, ঘন্টা পর ঘন্টা, হাহাকার, উৎকণ্ঠা, গুজব, পাম্পে ঠেলাঠেলি। আর এই দৃশ্য দেখে তারেক রহমানের চাকর-বাকররা আপনাকে বোঝাইতে চাইবে, দেখেন না মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজে টেনশন, সংকট তো হবেই না। পত্রিকা বলে জ্বালানির চাপ, মন্ত্রী বলে সংকট নাই, আর তারেক রহমানের চাকর-বাকররা বলে সারা দুনিয়ার সংকট, তাই বাংলাদেশেও সংকট। মানে এরা কি বলবে সেটাও এরা ঠিক করতে পারে না, যা মাথায় আসতেছে সেটাই কয়ে দিতেছে। মানে কোনোভাবে কোনো বিরোধিতা আসলে সেখানে এসে একটা যুক্তি দিয়ে দেবে, কিন্তু এই যুক্তির আগা মাথা নাই কোনো। রয়টার্স নিজেই বলছে যে মূল সমস্যা হইতেছে প্যানিক বাইং, তাই ফুয়েল রেশনিং পর্যন্ত করতে হয়েছে, মানে তেল আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষ আতঙ্কে বেশি কিনতে ঝাঁপায় পড়ছে, এটা সরকারের কথা, মানে বিএনপি সরকারের কথা, মানে বিএনপি রেজিমের কথা। তাইলে তারেক রহমানের চাকর-বাকররা কেন বলে সংকট হবেই? মানে এরা কোনোভাবে এই রেজিমের কোনো ক্রিটিসিজম করতে দেবে না, অথবা এদের মন্ত্রী যেটা বলতেছে সেটাও তারা শুনে না। যেভাবেই হোক সমালোচনা বন্ধ করতে হবে। আমি কিছু লিখলে একদম ঝাঁপে পড়ে আসে কমন বক্সে, এই জন্যই বলি এরা চাকর-বাকর, এরা রাজনীতি করতে আসে নাই। যুদ্ধ মধ্যপ্রাচ্যে, এখন প্রশ্ন হইলো বাংলাদেশ কি শুধু মধ্যপ্রাচ্য থেকে তেল আনে? না। তাহলে মধ্যপ্রাচ্যের সমস্যা হলে কেন বাংলাদেশের সংকট হবে? আমারে বুঝান। আমাদের বাংলাদেশের পুরা তেলের ব্যবস্থাপনাটা বুঝে দেখতে হবে, তাইলে আমরা বুঝবো কোথায় এই সমস্যা। আর এই রেজিমের চাকর-বাকরেরা আমাদেরকে দূর পাঠাইতেছে। তাহলে প্রথমে আমরা বুঝে নিই কই কই থেকে আমাদের তেল আসে। বাংলাদেশে ক্রুড অয়েল বা যেটাকে অপরিশোধিত তেল বলে, তার মধ্যে রিফাইনারি আছে, সেখানে রিফাইনারিতে যায়, মানে পরিশোধন করে ব্যবহার করা লাগে। তার বড় অংশ আসে সৌদি আরব থেকে, ইউনাইটেড আরব আমিরাত থেকে, ইরাক থেকে, মোট 63%। কিন্তু রিফাইন্ড ফুয়েল যেমন ডিজেল, পেট্রোল, ফার্নেস অয়েল, সেগুলো বড় অংশ আসে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত থেকে। 45% আসে সিঙ্গাপুর থেকে, আর 22% আসে মালয়েশিয়া থেকে। মূলত আসতেছে তো সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে আর ইন্ডিয়া থেকে। ভারত কিন্তু তেল উৎপাদন করে না, সিঙ্গাপুরও করে না, কিন্তু এদের রিফাইনারি আছে, সেখানে অপরিশোধিত তেল আসে, পরিশোধন করে সারা দুনিয়ায় বেচে। ফার্নেস অয়েল মানে যা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র চলে, কারখানায় যায়, মানে এটা ভারী তেল আর কি, তার 57% আসে সিঙ্গাপুর থেকে, আর 39% আসে মালয়েশিয়া থেকে। শুধুমাত্র সিএনজি আসতো মূলত মধ্যপ্রাচ্য থেকে। সিএনজিতে সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে গাড়ির তেলে, পেট্রোল আর অক্টেনে। আজব ব্যাপার, পেট্রোল আর অক্টেন তো বাংলাদেশের যা চাহিদা তা বাংলাদেশে উৎপাদিত হয়, কোনোভাবে হিসাব মেলে না তো। পেট্রোল অক্টেন তো আর আমদানি করতে হয় না। তাইলে দেখেন বাংলাদেশ তো শুধু সৌদি আরব থেকে আনতেছে না, নানা জায়গা থেকে সোর্সিং করতেছে, আর যেখানে যেই তেলের জন্য লাইন, সেই তেল তো মধ্যপ্রাচ্যের উপরে নির্ভরশীলই না। এবার বুঝেছেন তো আমি কেন তারেক রহমানের চাকর-বাকরদের মূর্খ সোদা বলি? এদের না আছে কোনো কাজ, না আছে বুঝার ক্ষমতা, না আছে আর্গুমেন্ট তৈরির ক্ষমতা। তাইলে সমস্যা কোথায়? কেন বিএনপি এভাবে মাখায় ফেললো? সমস্যা সিস্টেমে। তেলের সোর্সিং ডাইভার্সিফাই করছে, কিন্তু সিস্টেম ডাইভার্সিফাইড না। এটার মানে কি? এটা বুঝা কই? মানে তেলের সরবরাহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মনোপলি, একচেটিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করে। সেই কারণে সোর্স থাকা, মজুদ থাকা আর বাজারে জিনিস পৌঁছানো এক কথা না। বাজারে বাংলাদেশের ফুয়েল সেক্টরে সরকারি মনোপলি, সেন্ট্রালাইজড ইম্পোর্ট, ফিক্সড রিটেল প্রাইসিং আর স্লো ডিস্ট্রিবিউশন, এই একসাথে মিলে এমন একটা ভয়ানক ভঙ্গুর ইনএফিশিয়েন্ট স্ট্রাকচার বানাইছে। রয়টার বলতেছে যে তেলের দাম বাড়তেছে সারা দুনিয়ায়, কিন্তু সরকার ফুয়েলের প্রাইস বাড়াবে না। একই সঙ্গে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করার চেষ্টা করতেছে ইম্পোর্ট চালু রাখতে। এখানে ইকোনমিক্সের একটা সবচেয়ে নির্মম, সবচেয়ে অপছন্দের কথাটা বলি। জিনিসের অভাব যদি দামের মধ্যে না দেখা যায়, রিফ্লেক্টেড হইতে হয়। জিনিস যখন অভাব হবে তখন থাকবে না একটা জিনিস, সেই জিনিসের দামের মধ্যে রিফ্লেক্টেড হইতে হবে। মানে সাপ্লাই যদি কম হয় তাহলে দাম বাড়াইতে হবে। মার্কেট ইকোনমির বেসিক এটাই। যদি অভাব ঘটে জিনিসের, তার দাম যদি বাড়তে না দেয় তাহলে ঘাটতি উদা হয় না, ঘাটতি লাইনে জমা হয়। সাপ্লাই কম থাকলে দাম বাড়তে দিতে হবে, এটাই সায়েন্স, এটাই ইকোনমিক্স। বিএনপি নাকি মুক্ত বাজার অর্থনীতি করে, তো মুক্ত বাজারে কি প্রাইস কন্ট্রোল আছে নাকি রে বালশুন? প্রত্যেকটা জিনিসের দামের মধ্যে তার প্রাচুর্য বা ক্রাইসিস দুটোকে রিফ্লেক্ট করতে হবে। সরবরাহ বাড়লে দাম কমতে দিতে হবে, আর বাড়লে দাম বাড়তে দিতে হবে, এটাই মুক্ত বাজার অর্থনীতি। দাম যদি বাস্তবের অভাব এটাকে রিফ্লেক্ট করতে না পারে তাহলে অভাব লাইনে দাঁড়াবে, দম আটকে রাখবেন, কিন্তু ডিমান্ড হঠাৎ করে বেড়ে যাবে। মানুষ ভাববে আজকে না নিলে কাল পাবো, তো তারপরে সে প্রয়োজনীয়তা বেশি কিনতে চাইবে, তারপরে কি হবে? শর্টেজ হবে, লাইন হবে, প্যানিক হবে। সরকার বলবে অসাধু ব্যবসায়ী। আমাদের একটা ধারণা আছে, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বানায়, দাম বাড়ায় দেয়, গোয়েন স্টক করে, মজুদ করে দাম বাড়ায়। আমাদের তো সিবিবি শিখাইছিল মজুদদারি আর মুনাফা খাওয়া দুটোই খুব খারাপ। আমরা স্লোগান দিছি কলে মজুদদার মুনাফাখোর ধ্বংস হোক, নিপাত যাক। ক্যাপিটালিজম চলবে ইনভেন্টরি বা মজুদ, আর মুনাফা বা প্রফিট ছাড়া চলবে? আরে বাবা, তো ফাদারল্যান্ড সোভিয়েত ইউনিয়নে তো মজুদদারির মুনাফা ছিল না। তেল আসার যে সংকট,
তেল আসবে না, তেল দেবো না, তেল যেতে দেবো না, এরকম সংকট কি পৃথিবীতে এই প্রথম হইলো? আগেও হয়েছে। সেই এমবার্গোর ঘটনাগুলো একটু দেখি। 1973 সালে অক্টোবর মাসে মিশর আর সিরিয়া ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করে। 67 সালে যুদ্ধে যে কিছু ভূখণ্ড হারাইছিল, সেই ভূখণ্ড ফেরত পাওয়ার লক্ষণীয়। যুদ্ধের সময় আমেরিকা ইসরায়েলকে বড় আকারের সামরিক সহায়তা দেয়, এবং এই মার্কিন সহায়তার প্রতিক্রিয়াতে আরব দেশের তেল উৎপাদকরা আমেরিকা এবং কিছু পশ্চিম ইউরোপের দেশের বিরুদ্ধে তেল রপ্তানি বন্ধ করে দেয়। এবং 73 সালে আমেরিকার পেট্রোল পাম্পে লম্বা লাইন পড়ছিল। এইরকম মানুষ গাড়িতে তেল ভরার জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতো, অনেক পাম্পে তেল শেষ হয়ে যেত, কোথাও কোথাও পাম্প বন্ধও থাকতো। কিন্তু পরে গবেষণা করে দেখা গেল এটার কারণ ছিল প্রাইস কন্ট্রোল এবং রেশনিং। বাংলাদেশ যেটা করতেছে এইটাই সংকটকে আরো খারাপ করে দিছিল। যুদ্ধের একটা শখ ছিল, কিন্তু পলিসি দীর্ঘ লাইনের জন্য দায়ী ছিল। এবার আসি আরো বড় একটা নাটকীয় ঐতিহাসিক উদাহরণ, পশ্চিম জার্মানি। 1948 সালে যুদ্ধ শেষ, ধ্বংসস্তূপ, দোকানে পণ্য নাই, রেশনিং হয়, প্রাইস কন্ট্রোল আছে, মানুষ বার্টার করতেছে। বার্টার মানে বুঝেন তো, জানেন নিশ্চয়ই, তাও আবার বলি, বার্টার মানে মানুষ টাকা দিয়ে স্বাভাবিকভাবে জিনিস কিনতে পারতেছিল না, তাই জিনিসের বদলে জিনিস বিনিময়, মানে অনেক আগে যেটা হইতো, যেমন ডিমের বদলে রুটি, সিগারেটের বদলে মাখন, কাপড়ের বদলে আলু, এটাই বার্টার। তো কেন এই অবস্থা? কারণ সরকার বহু বছর ধরে দাম বেঁধে দিচ্ছিল জিনিসপত্রে, কে কতটুকু কিনতে পারবে সেটাও ঠিক করে দিচ্ছিল। কাগজে সবকিছু নিয়ন্ত্রিত, কিন্তু বাস্তব বাজার শুকাই গেছে। জার্মানিরা যুদ্ধের আগে থেকে প্রায় 12 বছর প্রাইস কন্ট্রোল করতো, আর 9 বছর রেশনিং করছে। যুদ্ধের আগে থেকে মানে 36 সাল থেকে প্রাইস কন্ট্রোল ছিল, 36 থেকে 48 পর্যন্ত, আর 39 থেকে 48 পর্যন্ত 9 বছর রেশনিং ছিল। এই অবস্থায় সামনে আসে লুডভিগ এরহার্ড বলে এক ভদ্রলোক। উনি ছিলেন পশ্চিম জার্মানির অর্থনীতি পুনর্গঠনের দায়িত্বে থাকা প্রধান নীতি নির্ধারকদের মধ্যে একজন, তার মানে ধরে রাখেন অর্থমন্ত্রী। একে বলা হয়তো পশ্চিম জার্মানির যুদ্ধোত্তর অর্থনীতি পুনরুদ্ধারের চিফ আর্কিটেক্ট। 48 সালে উনি কারেন্সি রিফর্মের পাশাপাশি প্রাইস কন্ট্রোল আর রেশনিং তুলে দেওয়া শুরু করেন। অর্থাৎ তিনি শুধু কথা বলেননি, নীতি বদলাইছিলেন। তখন জেনারেল লুকাস ডি ক্লে, উনি ছিলেন তখন যুদ্ধ পরবর্তী জার্মানিতে আমেরিকার সামরিক গভর্নর, মানে আমেরিকা একজন গভর্নর ঠিক করে দিছে জার্মানিতে, গভর্নর আমেরিকা ঠিক করে দিছে, সেই প্রেসিডেন্টের মতো আর কি। অর্থাৎ আমেরিকান দখলের সময় প্রশাসনের সবচেয়ে ক্ষমতাশালী লোকদের একজন। সে এসে এরহার্ডকে ধরে। তখন ক্লে নাকি বলছিল যে আমার উপদেষ্টারা করছে, আপনি তো বেড়াচারা করে ফেলতেছেন। এরহার্ড জবাব দিয়েছিল, ওদের কথা ছেড়ে দেন, আমার উপদেষ্টারা একই কথা কইতেছে। রাষ্ট্রের উপদেষ্টারা প্রায় ভাবে সংকট মানে আরো কন্ট্রোল করো, দাম বেঁধে দাও, রেশনিং বাড়াও, নিষেধাজ্ঞা দাও, ইন্সপেকশন বাড়াও। কিন্তু জার্মানির অভিজ্ঞতা দেখালো এত জিনিস, এতে জিনিস সস্তা হয় না, জিনিস গায়েব হয়ে যায়। দোকানে নাই, পেছনের দরজায় আছে, কাগজের দাম কম, বাস্তবে বাজারই বন্ধ, মানুষের পকেটে টাকা আছে কিন্তু পণ্যই নাই। এরহার্ড বলছিলেন যে বাজারকে দম বন্ধ করে রাখলে বাজার মরে যায়, দামকে কিছুটা সত্য বলার সুযোগ দিতে হবে। ওই যে দামের মধ্যে চাহিদার রিফ্লেকশন থাকতে হবে, চাহিদার প্রতিচ্ছবি থাকতে হবে, অভাবের প্রতিচ্ছবি থাকতে হবে, যে এই জিনিসটা, এই পণ্যটা কি এটা পর্যাপ্ত আছে, যদি পর্যাপ্ত না থাকে তাহলে দাম বাড়াইতে হবে, যদি প্রচুর পর্যাপ্ত থাকে তাহলে দাম কমাইতে হবে। এমনি মার্কেটে ঠিক করে ফেলবে। তারপরে কি হলো, এই পলিসির পরে সত্যি কয়েক মাসের মধ্যে জার্মানিতে দোকানের জিনিস বিকতে শুরু করলো, মানুষ কাজে ফিরলো, উৎপাদন বাড়লো। এরপরে শুরু হলো জার্মান ইকোনমিক মিরাকল। বাজারের যেটা বেসিক সিগন্যাল, এটা বন্ধ করা যায় না, এটা সরকার করে, বাংলাদেশে সবসময় করে, কমিউনিস্ট কুরকুরানি। এইটা করলে ইকোনমি আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, মানুষ সিস্টেমের উপর বিশ্বাস হারায় ফেলে। তারপরে পশ্চিম জার্মানির অর্থনীতি বিদ্যুৎ চমকের মতো আগে যাওয়া শুরু করে। তার মানে এই যে মিথ্যা নিয়ন্ত্রণের চাদর একটু সরাইতেই বাজার আবার জায়গা উঠতে শুরু করে, বাজারকে জাগতে দিতে হয়, এটা বাজারের শক্তি। এখন এই শিক্ষা বাংলাদেশে অ্যাপ্লাই করেন, বাংলাদেশের সরকার কি করতেছে? একদিকে সাপ্লাই রিস্ক আছে, খুব বেশি না, সামান্য, আর একদিকে মানুষ প্যানিক করতেছে, অন্যদিকে সিস্টেম সেন্ট্রালাইজড, তার উপরে দামকে রাজনৈতিক সিদ্ধান্তে বাঁধা রাখছে। তার মানে কি দাঁড়াইলো? সংকটটা শুধু তেলের মার্কেটের না, সংকটটা ইনফরমেশনের, সংকটটা ইনসেন্টিভের, সংকটটা ট্রাস্টের, বিশ্বাসের। মানুষ যদি জানে দাম বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করবে না, তাহলে সে লাইনে দাঁড়াবে। যদি বিক্রেতা জানে সিস্টেম পলিটিক্যালি ম্যানেজ, তাহলে সে কষা চলে, সতর্ক হয়ে যাবে। যদি সাপ্লাই চেইন জানে যে দাম পরিশোধ করা, ডিপোর রিলিজ করা, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লিয়ারেন্স, এগুলোতে গ্যাঞ্জাম আছে, তাহলে স্টক থাকলেও পাম্প শুকায় যাবে, পাম্পে তেল আসবে না। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় পাম্প মালিকেরা ডিপো থেকে তেল তোলার জন্য টাকাও দিতে পারেনি, দেখেন পত্রিকায় লিখছে। ফলে সাপ্লাই চেইন বা সরবরাহ লাইন একেবারে ভেঙে পড়ছে। তার উপরে মানুষ আতঙ্কে বেশি করে তেল কিনতে ঝাঁপায় পড়ায়, সংকট আরো তীব্র হয়ে উঠছে। তাহলে কি করতে হবে? 1 নাম্বার, রাষ্ট্রের একচেটিয়া দখল তেলের উপরে ভাঙতে হবে, রাষ্ট্রের মনোপলি ভাঙতে হবে। তেলের বাজারে একটাই ক্রেতা, একটাই আমদানিকারক, একটাই নিয়ন্ত্রক, একটাই দাম নির্ধারক, আর শেষে দেখা গেল একটাই ব্যর্থতা সারা দেশে ছড়ায় পড়ছে। এই মডেল চলতে পারে না। ইম্পোর্ট, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন, হোলসেল, রিটেল সবকিছু যদি এক কেন্দ্রীভূত শ্বাসনালী দিয়ে চালাইতে যায়, তাহলে এক জায়গায় চাপ পড়লে পুরো শরীর অক্সিজেন হারায় ফেলবে। তেলের বাজারে প্রাইভেট পার্টিসিপেশন আসতে হবে, মাল্টিপল ইম্পোর্ট চ্যানেল খুলতে হবে, কম্পিটিটিভ স্টোরেজ করতে হবে, আর ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউশন আনতেই হবে। মনোপলি এফিসিয়েন্সি আনে না, এইটা মনোপলি আনে ভঙ্গুরতা, ভেঙে যায়। 2 নাম্বার, দামের মধ্যে জিনিসের, তেলের দামের মধ্যে সত্য ফিরায় আনতে হবে। তেলের সাপ্লাই যদি কম থাকে, দাম বাড়তে দিতে হবে ফ্রিলি। যদি সাপ্লাই বেশি থাকে, দাম কমতে দিতে হবে ফ্রিলি। দাম যদি বাস্তবতার কথা না বলে, তাহলে মানুষ গুজবই শুনবে। দামের মধ্যে যদি অভাব, স্কারসিটি এটা রিফ্লেক্ট না করে, তাহলে স্কারসিটি লাইন হয়ে দেখা দিবে। এটা বুঝতে তো কষ্ট হওয়ার কথা না। সরকার যদি রাজনৈতিক জনপ্রিয়তার জন্য দাম চেপে রাখে, তাহলে বাজার তার প্রতিশোধ নেয় পাম্পের সামনে। তাই এই প্রাইস কন্ট্রোল বাদ দিতে হবে, সরকার থেকেই বাদ দিতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।